রুথলেস ডিজায়ার লেখিকা শ্রাবণী ইয়াসমিন পর্ব 18। বাহিরে তুষারপাতের গতি ক্রমান্বয়ে বাড়ছে। জানালার ওপারে সাদা বরফের সূক্ষ্ম কণাগুলো যেন এক একটি সূচালো কাটার রূপ নিয়ে ঝিরঝিরে ছন্দে ধরনের বুকে আছড়ে পড়ছে। এক অদ্ভুত শীতলতা চারপাশকে গ্রাস করতে চাইলেও এডেন জায়দাদের ভেতর তখন জ্বলছিল এক দুর্নিবার অগ্নি। সেই শীতকে তোয়াক্কা না করে সে গেস্ট হাউসের ভেতর পা রাখল। তার পদশব্দে গুমোট বাতাস যেন থমকে গেল। করিডোরে থাকা কর্মচারীরা তাদের এই দুর্ধর্ষ বসকে দেখা মাত্রই যান্ত্রিকভাবে কুর্নিশ করে সম্মান জানালো, কিন্তু এডেনের দৃষ্টি ছিল স্থবির এবং লক্ষ্য সুনির্দিষ্ট। ভেতরে নোভা তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এক নতুন সত্তাকে আবিষ্কার করায় ব্যস্ত। স্লিভলেস আর ব্যাকলেস ব্লাউজের সূক্ষ্ম বাঁধনে তার দেহের অধিকাংশ অংশই অনাবৃত। শাড়ির শুভ্র আঁচলটা ভাঁজ করে কুচি বানিয়ে সে অত্যন্ত যত্ন করে কাঁধের ওপর তুলে রেখেছে। আয়নার প্রতিবিম্বে নিজের মেদহীন পেট আর ঢেউ খেলানো কোমরের সেই নিখুঁত গড়ন দেখে সে নিজে ক্ষণিক থমকে গেল। শাড়ির পাতলা আবরণ ভেদ করে তার শরীরের প্রতিটি ভাঁজ আজ বড্ড বেশি স্পষ্ট, বড্ড বেশি মায়াবী। নোভা আয়নায় তাকে তার উন্মুক্ত পেটের এক সাইড শাড়ির কাপড় টেনে ঢাকার এক ব্যর্থ চেষ্টা করল, কিন্তু তাতে কোনো লাভ হলো না। বরং সেই অংশের নাভি ঠিক ওপরে থাকা ছোট্ট তিলটি আরও বেশি পরিষ্কার হয়ে ধরা দিল। নোভা মুগ্ধ হয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। তাকে অবিকল সিনেমার কোনো নায়িকার মতো লাগছে। সে নিজের রূপের মোহে নিজেই কিছুটা বিভোর হয়ে মুচকি হাসল। আয়নার দিকে তাকিয়ে লজ্জা পাওয়ার এক কৃত্রিম অভিনয় করে ফিসফিস করে বলল, হাই কিসি কি নজর না লাগ যায়। ঠিক এই কথাটি বলেই সে আলতো করে নিজের হাত দিয়ে মুখ ঢেকে নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক হাড় হিম করা ঠান্ডা স্পর্শে নোভার পুরো শরীর তীরের মতো কেঁপে উঠল। সেই স্পর্শ নোভার বড্ড চেনা। তার জীবনের প্রথম এবং একমাত্র পুরুষালী ছোঁয়া ছিল এটি। মুহূর্তেই শরীর জুড়ে এক অজানা শিহরণ বয়ে গেল। সে নিজের মুখ থেকে হাত সরিয়ে সরাসরি নিচের দিকে তাকালো। তার সেই সরু কোমরের ওপর এখন একটি বলিষ্ঠ বিশাল হাত জেঁকে বসেছে। হাতের প্রশস্ততায় নাভির ওপরে থাকা সেই আদুরে তিলটি এখন পুরোপুরি ঢাকা পড়ে গেছে। এক হ্যাঁচকা টানে এডেন নোভাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। এডেনের শক্ত পেশিবহুল বাহুগুলো ফুলে আছে। তার চোখে মুখে নেশার আদিম কামনার এক অদ্ভুত মিশেল। সে নোভার খুব কাছে দাঁড়িয়ে থাকায় ব্লাউজের গলা দিয়ে নোভার উন্মুক্ত বক্ষবাস এডেনের চোখে বারবার ধরা দিচ্ছিল। এডেন এক মুহূর্তের জন্য সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তার বুকের ভেতর এক অস্বাভাবিক অস্বস্তি ডানা বাঁধছে। মনে হচ্ছে কেউ যেন তার কণ্ঠনালী সজোরে চেপে ধরে রেখেছে। সে নিজেকে বারবার বোঝানোর আপ্রাণ চেষ্টা করল, নোভা এখনো কিশোরী, মাত্র 17তে সে, ও এখনো নাবালিকা এডেন। কন্ট্রোল ইয়োর সেলফ রাস্কেল। কিন্তু তার অবাধ্য মন আজ কোনো যুক্তি মানতে নারাজ। নোভার মাথাটা ঠিক এডেনের প্রশস্ত বুক বরাবর এসে ঠেকেছে। নোভা ধীরলয়ে মাথা উঁচু করে এডেনের চেহারার দিকে তাকালো। নিচ থেকে এডেনের গলায় সেই ফুলে থাকা অ্যাডামস অ্যাপেলটি তাকে এক রহস্যময় ঘোরে আবিষ্ট করল। আশ্চর্যের বিষয় হলো, এই ভয়ঙ্কর মানুষটাকে দেখে আজ নোভার মনে ভয়ের লেশমাত্র নেই, বরং তার সান্নিধ্যে নোভা নিজেকে ভীষণ হালকা অনুভব করছে। এইডেন এক গভীর এবং ভারী কণ্ঠে বলে উঠল, তোমাকে আজ যদি একটু গভীরভাবে ছুঁয়ে দেই, তুমি কি খুব কাঁদবে, খুব বেশি ব্যথা পাবে? এইডেনের এই রূপক কথার অর্থ বোঝার ক্ষমতা নোভার তখন ছিল না। সে একদৃষ্টিতে তাকিয়েছিল এইডেনের গলার দিকে। কথা বলার সময় সে অ্যাডামস অ্যাপেলটি যখন ওঠানামা করছিল, নোভা কৌতূহলবশত নিজের কোমল আঙুল বাড়িয়ে দিল। অতি সন্তর্পণে সে সেই উঁচু হাড়টির ওপর নিজের আঙুল স্লাইড করল। এই সামান্য স্পর্শে এইডেন নিজেকে লোহার মতো শক্ত করে ফেলল। মেয়েটার এই নাদান ছোঁয়া তার ভেতরে সুপ্ত লাভাকে জাগিয়ে তুলছে। এডেন চোখ বন্ধ করে চোয়াল শক্ত করে নিল। তার গলার রগগুলো দপদপ করছে। এক গভীর অথচ শান্ত কণ্ঠে সে ধীর লয়ে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নোভা? একটা কথা মাথায় রেখো, এডেন জায়দাদ যখন পড়ে তখন সে একা পড়ে না। আমার ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায়, তবে সেই আগুনের উত্তাপ তোমাকে শুধু ছাই করবে না, বরং তিলে তিলে গলিয়ে শেষ করে দেবে। আই উইল ডিস্ট্রয় ইউ ইন দ্য মোস্ট সুইটেস্ট ওয়ে পসিবল। এতটাই মিষ্টি সেই ধ্বংস যে তুমি নিজেই বারবার এই নরকে ফিরে আসার আকুতি জানাবে।
কথাগুলো শেষ হতে না হতে এডেন নোভাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে পিষে ধরলো। বাইরে তুষারপাত তখন আরো প্রলয়ঙ্কারী হয়ে উঠেছে, কিন্তু রুমের ভেতরে তাপমাত্রা কামনার আগুনে তপ্ত হয়ে উঠছে। বাইরে তুষারপাতের শুভ্রতা বাড়ছে, আর ঘরের ভেতরে বাড়ছে এক গুমট অস্থিরতা। নোভা বারবার শুকনো ঢোক গিলছে। এইডেনের সেই লৌহকঠিন বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার এক ক্ষীণ ও ব্যর্থ চেষ্টা করলো সে, কিন্তু লাভ হলো না। এইডেন তার বলিষ্ঠ আঙুল দিয়ে নোভার চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরল। এইডেনের তপ্ত নিঃশ্বাস নোভার মুখে আছড়ে পড়তেই তার ঠোঁট জোড়া অনবরত তিরতির করে কাঁপতে শুরু করলো। এতক্ষণ যে হালকা অনুভূতি নোভার মনে কাজ করছিল, এখন সেখানে জায়গা করে নিল এক হিমশীতল ভয়। এইডেন নোভার সে কাঁপতে থাকা নরম ঠোঁট জোড়া নিজের দাঁত দিয়ে আলতো করে কামড়ে ধরল। নোভা যন্ত্রণায় আর অজানিত এক লজ্জায় নিজের চোখ দুটো খিচে বন্ধ করে নিল। এইডেনের দীর্ঘদেহী অবয়বের তুলনায় নোভা বড্ড বেশি ছোটখাটো। তাকে নিজের আয়ত্তে নিতে এডেনকে অনেকটা ঝুঁকে থাকতে হচ্ছে। দুই জোড়া অধরের মিলনে প্রথম কয়েক মুহূর্ত এক আশ্চর্য কোমলতা মিশেছিল, যা নোভাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেই স্নিগ্ধতা স্থায়ী হলো না। কয়েক মিনিটের মাঝেই সেই কোমলতা এক হিংস্র উন্মাদনায় রূপ নিল। নোভা ব্যথায় কুঁকড়ে গিয়ে এডেনের শার্টের কলারটা নিজের মুষ্টিতে শক্ত করে চেপে ধরল। ব্যথার তীব্রতায় তার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। প্রায় মিনিট পাঁচেক পর এডেন নোভাকে মুক্তি দিল। সে যখন নোভার কাঁধে নিজের মুখ নামিয়ে আনলো, তখন অনুভব করলো মেয়েটা থরথর করে কাঁপছে। এডেন ভ্রুকুচকে ভাবল, ঘরে তো পর্যাপ্ত উত্তাপ আছে, হিটার চলছে পুরোদমে, তবে নোভা কাঁপছে কেন? সে নোভার মুখশ্রীর দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মায়াবী হ্যাজেল চোখ জোড়া জলে টলমল করছে, গাল বেয়ে অশ্রু ঝরছে, অথচ মেয়েটা একবারের জন্য তাকে বাধা দিচ্ছে না। এই দৃশ্য দেখে এডেনের ভেতরে অস্থিরতা আরো বেড়ে গেল। সে চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। তার কপালের রগগুলো রাগে আর উত্তেজনায় দপদপ করছে। নিজের হাত মুষ্টিবদ্ধ করে সে চরমভাবে রাগ দমনের চেষ্টা করল। হঠাৎ করে এক ঝটকায় সে নোভাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল। এক তীব্র বিতৃষ্ণা নিয়ে সে ভাবল, এই মেয়েটা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ সেই আগুন নেভানোর জন্য যখনই সে কাছে আসে, মেয়েটা অমনি কান্নাকাটি শুরু করে দেয়। এডেন জায়দাদের জীবনে কোনো মেয়ের কাছে সে দ্বিতীয়বার ফিরে যায়নি। সেই প্রয়োজন বা আগ্রহ কোনোটিই তার কোনোদিনও হয়নি। কিন্তু এই ছোট্ট মেয়েটার কাছে সে যতবারই আসে, তার উন্মাদনা কমার বদলে বহুগুণ বেড়ে যায়। কি এক রহস্যময় জাদু আছে এই মেয়ের মাঝে, যা তাকে এভাবে পাগল করে তুলছে। এইডেন আর একটি মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কোনো কথা না বলে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। এইডেন চলে যেতেই নোভার ভেতরের বাঁধ ভেঙে গেল। সে ডুকরে কেঁপে কেঁপে কাঁদতে শুরু করলো। মনের এক কোণে এক অদ্ভুত হাহাকার জেগে উঠল। সে তো আজ এইডেনকে বাধা দিত না। সে তো নিজের ইচ্ছেতেই চুক্তিতে সই করেছে যে এইডেন যতদিন চাইবে সেই বন্দিত্ব মেনে নেবে। কিন্তু সে তো দেহবন্দী হতে চায় না, সে চায় মুক্তি। এইডেন নিঃসন্দেহে এক অসম্ভব সুদর্শন পুরুষ। তার গম্ভীর কণ্ঠস্বর, গায়ে সেই পরিচিত মাদকতাময় সুবাস, আর যখন সে মাঝে মাঝে কোমল চোখে তাকায়, তখন নোভার কিশোরী মন অজান্তেই তার প্রেমে পড়ে যায়। কিন্তু পরক্ষণে এক তিক্ত সত্য তাকে বাস্তবতায় ফিরিয়ে আনে। যে পুরুষ তার আগে আরও হাজারো নারী শরীর স্পর্শ করেছে, যার স্পর্শে অন্য অসংখ্য নারীর শরীরের ঘ্রাণ লেপ্টে আছে, সেই পুরুষের ছোঁয়া সে কিভাবে হাসি মুখে গ্রহণ করবে? নিজের প্রিয় মানুষের প্রতিটি স্পর্শ শুধু তার জন্যই বরাদ্দ থাকবে, এমনটাই তো সে স্বপ্ন দেখেছিল। এইডেন তার প্রিয় পুরুষ হয়ে উঠলেও এইডেনের ছোঁয়া তো শুধু তার একার জন্য সীমাবদ্ধ ছিল না, হাজারো নারী সেই স্পর্শের ভাগিদার হয়েছে। আর এই চিন্তাটাই নোভাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। আজরান এবং ভেনিসা ড্রয়িং রুমের বিশাল টেবিলের ওপর স্তূপকৃত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। পরিবেশটা থমথমে, যেন এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে রুমের ভেতর দিয়ে। আজরান বরাবরের মতোই নির্বিকার, ভাবলেশীন মুখে সোফায় হেলান দিয়ে টেবিলের ওপর পা তুলে দুলছে সে। মাঝে মাঝে অলস ভঙ্গিতে দু একটা কাগজ উল্টে দেখছে, যেন এই বিশাল আইনি জটিলতা তাকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। অন্যদিকে ভেনিসার অবস্থা সম্পূর্ণ বিপরীত। রাগে আর ক্ষোভে তার দুই চোখ টকটকে লাল হয়ে আছে, নিঃশ্বাস চওড়া হচ্ছে ঘন ঘন। আজরান হাতের পেপারগুলো অবজ্ঞার সাথে টেবিলের উপর ছুঁড়ে দিয়ে নির্লিপ্ত স্বরে বলল,
চিল থাকুন, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে। এই উইল বা আইনি নথি আপনি চাইলে আর পরিবর্তন করতে পারবেন না, সুতরাং বৃথা মাথা গরম করে লাভ নেই। আজরানের এই নির্লিপ্ততা ভেনিসের ভেতরে বারুদে যেন আগুন ধরিয়ে দিল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলের ওপর রাখা দামি কাচের ফুলদানিটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারলেন। তীব্র এক শব্দে কাচের টুকরোগুলো চুরমার হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। তিনি উন্মাদিনীর মতো চিৎকার করে উঠলেন, আমার আমার এত বছরের লালিত স্বপ্ন, এতগুলো বছর ধরে আমি যে সাম্রাজ্য আগলে রাখলাম, সেটা আমার মা এক নিমিষে এভাবে গুঁড়িয়ে দিতে পারলো। কি করে সে এই পুরো সম্পত্তি আর জায়গা জমির 70% ওই নোভা নামে লিখে দিয়ে গেল? কি করে আমাকে বঞ্চিত করে ওই আপদটাকে সে সব কিছু দিয়ে দিল? আজরান হাই তুলে পায়ের উপর পা তুলে দিয়ে বলল, নাতনি তো তার নাতনিকে সম্পত্তির ভাগ দিতেই পারে, এতে আইনত কারো কিছু করার নেই। ভেনিসে এবার আরো বেশি হিংস্র হয়ে উঠলেন। নোভার উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ শুরু করলেন তিনি। তার গলার শিরা ফুলে উঠেছে রাগে। ওকে আমি শেষ করে দেব আজরান, ওকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব আমি রাখবো না। সম্পত্তি তো দূরের কথা, ওর চিতা জ্বালাবার জমিও আমি রাখবো না। আজরান ধীর পায়ে উঠে দাঁড়ালো। ভেনিসার একদম পাশে গিয়ে নিচু স্বরে বলল, কুল ডাউন, এত হাইপার হবেন না। কাউকে স্রেফ শেষ করে দিলেই কি সব সমস্যার সমাধান হবে? বরং মাথা খাটান, ওর সাথে কথা বলুন, যে কোনো মূল্যকে খুঁজে বের করে আনুন, বাকিটা আমি দেখছি। ভেনিসা আজরানের চোখের দিকে স্থির হয়ে তাকালেন। আজরানের চোখের সেই শীতল কাঠিন্য আর রূঢ় রহস্য বুঝতে ভেনিসার খুব একটা সময় লাগলো না। তিনি হঠাৎ করেই থমকে গিয়ে এক অদ্ভুত হাসি হাসলেন। তার গলার স্বর বদলে গেল পরম মমতায়। বেটা, তুমি সত্যি আমার যোগ্য বেটা আজরান, ঠিক বলেছ তুমি। ভেনিসা গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি চলে যেতেই আজরানের দৃষ্টি স্থির হলো সদর দরজার দিকে। সেখানে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কিয়ান, আজরানের অন্যতম এবং হয়তো একমাত্র ঘনিষ্ঠ বন্ধু। আজরানের জীবনে খুব একটা বন্ধু নেই, কিন্তু কিয়ানের সাথে তার সখ্যতা দীর্ঘদিনের এবং বেশ গভীর। লম্বা ফর্সা গড়নের কিয়ান পরনে একটি ধবধবে সাদা শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে। তার বাম ভ্রুর একপাশে একটি বাঁকা কাটা দাগ রয়েছে, যা তার সুপুরুষ চেহারায় এক আলাদা কাঠিন্য আর মাধুর্যের সৃষ্টি করেছে। আজরান এগিয়ে গিয়ে কিয়ানকে জড়িয়ে ধরল। প্রায় অনেক দিন পর তাদের এই দেখা। কিয়ান আজই ইউএস থেকে লন্ডনে পা রেখেছে। কিয়ান আজরানের কাঁধে চাপ দিয়ে কিছুটা কৌতুক মেশানো কণ্ঠে বলল, কি ব্যাপার, আপনার সেই বিশেষ ম্যাডাম কি বাড়িতে নাকি? এই অসময়ে আপনাকে বাড়িতে দেখছি যে বড়। আজরান কিয়ানের বুকে হালকা একটা ঘুষি মেরে হাসল। ফাক অফ ডুড, আজে বাজে কথা একদম বলবি না। এসব শোনার জন্য তোকে এখানে আসতে বলিনি। কিয়ান হাত বাড়িয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল, ওকে ফাইন বস, আই এম রিয়েলি টায়ার্ড। এখন আমার একটু লম্বা বিশ্রাম প্রয়োজন। জলদি রুমটা দেখিয়ে দে। আজরান কিয়ানকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের ব্যক্তিগত করিডোরের দিকে এগিয়ে চলল। রহস্যের জাল যেন এই বাড়িতে আরও ঘনীভূত হতে শুরু করেছে। কোথায় যাচ্ছ ভাইয়া, বলো না? তোমার তো আজ আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। আজ তোমার অফ ডে, অথচ তোমরা দুজন আমাকে ফেলে রেখে চুপি চুপি কোথায় যাচ্ছ? আমি কিন্তু একা থাকবো না, আমিও যাব। তাহাসিন একদম ছোট বাচ্চাদের মতো বেঞ্জামিনের পেছন পেছন ঘুরছে আর এক নাগাড়েও অনুযোগ করে চলেছে। বেঞ্জামিন কোনো উত্তর না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকায় সে এবার দৌড়ে তার মায়ের কাছে গেল। মায়ের আঁচল টেনে ধরে আবদারের সুরে বলল, মা, তুমি ভাইকে বলো না আমাকে সাথে নিয়ে যেতে। প্লিজ মা, আমি যাবই যাব। তাহসিনের মা মেয়ের এই আকুতি দেখে এবার বড় ছেলের দিকে তাকালেন। একটু মায়া ভরা স্বরে বললেন, তাহকেও সাথে নিয়ে জানা বেঞ্জামিন। মেয়েটা এখানে আসার পর থেকে সারাদিন চার দেওয়ালের মাঝে বন্দি হয়ে বসে থাকে। একটু বাইরে থেকে ঘুরে আসুক না। বেঞ্জামিন মুহূর্তে ঘাড় নেড়ে অত্যন্ত ধীরতার সাথে মানা করে দিল, না মা, একদমই না। আমরা কোনো প্রমোদ ভ্রমণে বের হচ্ছি না, একটা জরুরি কাজে যাচ্ছি। ওখানে ওকে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ভাইয়ের এমন সরাসরি প্রত্যাখ্যান শুনে তাহসিনের মুখটা নিমিষেই কান্নায় ভেঙে পড়ার মতো হয়ে গেল। চোখ দুটো টলমল করে উঠল তার। মেয়ের এই দশা দেখে মা এবার সরাসরি নাইহানের কাছে গিয়ে দাঁড়ালেন। অনুযোগের সুরে বললেন, স্পন্দন, তাহকে তোমার সাথে নিয়ে যাও। তোমার ভাই তো আস্ত একটা বাদর। আমার কথা কি আর ও ছাই শুনবে? তুমি অন্তত ওকে মানা করো না। নাহিয়ানও আসলে মনে মনে মানা করতে চেয়েছিল,
বর্তমান পরিস্থিতির অস্থিরতায় তাহসিনকে সাথে নেওয়াটা তার কাছে মোটেও ভালো মনে হচ্ছে না। কিন্তু মুখের ওপর সরাসরি না বলার মতো কঠোরতা তার নেই। সে নিরুপায় হয়ে মাথা নেড়ে নিঃশব্দে সায় দিল। অনুমতি পাওয়া মাত্রই তাহসিনের বিষণ্ণতা যেন জাদুর মতো মিলিয়ে গেল। সে খুশিতে একটা লাফ দিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল তৈরি হওয়ার জন্য। এই মেয়েটিকে দেখে কে বলবে যে গতকাল পর্যন্ত সে ট্রমার ঘরে গোমড়া হয়ে বসেছিল। আজ তার চঞ্চলতা দেখে মনে হচ্ছে বিষণ্ণতা কালো মেঘ নিমিষেই কেটে গিয়েছে। নাহিয়ান জানালার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মনটা পড়ে আছে অন্য কোথাও। তার নোভাও তো তাহসিনেরই বয়সী, প্রায় হয়তো বড়জোর 1-8 বছরের বড় হতে পারে। মেয়েটা এখন কেমন আছে, কোথায় আছে সে? এই উত্তাল পরিস্থিতির মাঝে সে কি নিরাপদ? হাজারো আকাশ পাতাল ভাবনার মাঝেই হঠাৎ তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। নাহিয়ান ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতেই তার ভ্রু সামান্য কুঁচকে গেল। ফোনের উজ্জ্বল স্ক্রিনে জ্বলজ্বল করছে একটি নাম, লিলি রাইলি।